নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যেটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমা তিথিতে আমাদের কোন খাবারগুলি গ্রহণ করা উচিত এবং কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। যারা উপোস রাখবেন তাদেরও জানা উচিত কিভাবে আমরা এই দিন চলব, কি কি নিয়ম পালন করতে হবে খাবারের ক্ষেত্রে। আসুন জেনে নেওয়া যাক। গুরু পূর্ণিমার রীতিনীতি আমাদের সনাতন ধর্মে বহু প্রাচীন, বলা যায় বৈদিক যুগ থেকেই চলে আসছে। আমাদের দেশ ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। এই দেশে গুরুকে ঈশ্বর তুল্য বলেই মনে করা হয়। শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার ঐতিহ্য রয়েছে। বলা হয় গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতেই ভগবান শ্রী গৌতম বুদ্ধ সারনাথে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এছাড়া আমাদের হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই দিনে মহাভারত রচয়িতা মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন। 18টি পুরাণের রচয়িতা তিনি ছিলেন, 4টি বেদের ব্যাখ্যা তিনিই করেছিলেন। এই কারণে তার নাম হয়েছে বেদ ব্যাস। গুরু পূর্ণিমা তিথি তাকেই উৎসর্গ করে ব্যাস পূর্ণিমা নামকরণ হয়েছে। অন্যদিকে দেবাদিদেব মহাদেব এই দিনেই আদি গুরুতে পরিণত হয়েছিলেন। এই দিনে সপ্তর্ষির 7 জন ঋষিকে তিনি তার উপদেশ দেন। গুরু এই শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসছে। গু এবং রু এই দুটি শব্দ। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা, এবং রু শব্দের অর্থ এই অজ্ঞতা থেকে আমাদের যিনি বাইরে নিয়ে আসেন, আলোর পথ দেখান, তিনি হলেন গুরু। পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তার সম্পূর্ণ উজ্জ্বলতায় থাকেন। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনাও করা হয়। সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মীনারায়ণের ব্রত, গোপালের পুজো, রাধা গোবিন্দের পুজো অনেকের বাড়িতেই হয় পূর্ণিমা তিথিতে। আমাদের মনের কারক হলো চন্দ্রদেব। এছাড়াও আমাদের মায়ের কারকও চন্দ্রদেব। চন্দ্রকে দেখি আমাদের মায়ের কারক হিসেবে মনে করা হয়। অন্যদিকে সূর্যদেবকে আমাদের পিতার কারক গ্রহ হিসেবে দেখা হয়। কারো জন্মছকে যদি চন্দ্র দোষ থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে প্রচুর মানসিক সমস্যা, অতিরিক্ত চিন্তা এই সকল দেখা যায়। এছাড়াও অ্যাংজাইটি, টেনশন বা অতিরিক্ত রাগ সেই ব্যক্তির মধ্যে থাকে। এটিকে প্রশমিত করতে অর্থাৎ কম করতে, মনের এই রোগ থেকে বেরিয়ে আসার জন্য এগুলো খুবই কষ্টকর। এগুলো শারীরিক রোগের থেকেও মানসিক রোগ কিন্তু মানুষকে খুব বেশি কষ্ট দেয়। এই রোগ থেকে বাইরে আসার জন্য বলা হয়, যদি কারো জন্মছকে চন্দ্র পীড়িত থাকে, খারাপ থাকে, তবে পূর্ণিমাতে চন্দ্রদেবের পুজো করতে। পূর্ণিমায় চন্দ্রদেবের পুজো করলে আমরা মানসিক দিক থেকে শান্ত হই, শান্তি পাই। তাই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। পূর্ণিমা তিথিকে চাঁদের উপাসনা করলে আমাদের মন শান্ত হয়, মনের বিভ্রান্তি বাড়ে না, উত্তেজনা বা চাপ মনের দূর হয়, জীবনে সফলতা আসে, কোনো কাজে মনোযোগ বৃদ্ধি হয় এবং বুদ্ধি তীক্ষ্ণ হয়। এই কারণে পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবকে আপনারা অবশ্যই দর্শন করুন। প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে আপনাদের এটি করতে হবে। অন্তত আধ ঘন্টা জন্য চাঁদের আলোতে আপনারা কিছুক্ষণ থাকুন। এছাড়া চন্দ্রদেবকে সাদা রঙের প্রসাদ অর্পণ করতে পারেন। এক ধরনের বিশেষ প্রসাদ তৈরি করা হয় চন্দ্রদেবকে অর্পণ করার জন্য। সেখানে চিনি, দুধ এবং চাল থাকে। এটি চন্দ্রদেবকে আপনারা অর্পণ করতে পারেন। তারপরে সেটি প্রসাদ হিসেবে নিজেরা গ্রহণ করতে পারেন। পূর্ণিমাতে বহু ব্যক্তিরা উপোস রাখেন। পূর্ণিমার উপোস 12 ঘন্টার উপোস, এবং পূর্ণিমার আগের দিনে অর্থাৎ চতুর্দশী তিথিতেও সেই ব্যক্তিরা নিরামিষ আহার গ্রহণ করেন। পূর্ণিমা তিথিতে সারাদিনে সন্ধেবেলা প্রদোষকালে পুজো হয়ে যাবার পরে পুজোর প্রসাদ খেয়ে সারাদিনে একবারই অন্ন গ্রহণ করা যায়। পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতেই অন্নভোগ হয়, আবার কিছু কিছু পরিবারে অন্নভোগের নিয়ম নেই,
পূর্ণিমা তিথিতে তারা চাল এবং ডাল বর্জন করেন। আপনাদের বাড়িতে যদি পূর্ণিমা তিথিতে অন্নভোগ দেওয়ার নিয়ম থাকে আপনারা সেটি পালন করবেন। যার বাড়িতে যেমন নিয়ম সেইভাবেই পালন করুন। এছাড়াও পূর্ণিমা তিথিতে আমরা যে খাবারগুলি গ্রহণ করি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সাত্ত্বিক হওয়া প্রয়োজন। পূর্ণিমায় সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এবং পূর্ণিমাতে আমরা যারা 12 ঘন্টার উপোস রাখতে পারবো না তারা দুধ বা দুধ জাতীয় খাবার, সেখানে আপনারা দই খেতে পারেন, বাটার মিল্ক খেতে পারেন, পনির খাওয়া যায়, এই খাবারগুলি খাওয়া যায়। এছাড়াও শাক সবজি এগুলো রান্না করে খেতে পারেন, সুজি খাওয়া যায়। আর যাদের বাড়িতে চাল খাওয়ার নিয়ম নেই তারা চালের বিকল্প হিসেবে সাবু বা মাখানা খেতে পারেন। অনেকে মাখানার ক্ষীরও অর্পণ করেন। পূর্ণিমা তিথিতে আপনারা ফল এবং বাদামও খেতে পারেন, ড্রাই ফ্রুটস, যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে যা আমাদের শরীরে শক্তি এবং পুষ্টি সরবরাহ করে। নিরামিষ খাবার এবং শাকসবজিতে থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই খাবারগুলি হালকা হওয়ার কারণে হজমও তাড়াতাড়ি হয় এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকে। মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, ক্ষীর, পায়েস, গুড় থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি এগুলো খাওয়া যায়। এগুলো বিশুদ্ধ এবং হালকা খাবার, যে খাবারগুলি আমাদের বর্জন করা প্রয়োজন। মাংস বা সামুদ্রিক ধরনের খাবার যাকে আমরা সি ফুড বলি, মাছ, পেঁয়াজ, রসুনের ব্যবহার করা যায় না। এছাড়াও ডিম খাওয়া যায় না পূর্ণিমা তিথিতে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু পূর্ণিমা তিথিতে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই সময় হজমের সমস্যা হতে পারে, শরীরে অস্বস্তি হতে পারে, তাই এই সকল খাবারগুলি বর্জন করতে হয়। তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহলও পূর্ণিমা তিথিতে বর্জন করা উচিত। পূর্ণিমা তিথিতে প্রসেসড ফুড খাওয়া উচিত নয়, প্যাকেটজাত খাবার খাওয়া উচিত নয়। এগুলো কৃত্রিমভাবে তৈরি হয় এবং এর স্বাদও হয় কৃত্রিম। এগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো থাকে না, কারণ এতে প্রিজারভেটিভ মেশানো হয়। সম্পূর্ণভাবে টাটকা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন পূর্ণিমা তিথিতে। আসুন জেনে নিই গুরু পূর্ণিমা তিথিতে কোন খাবারগুলি আমরা ভগবানের ভোগেও দিতে পারবো এবং নিজেরাও সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো। পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতেই খিচুড়ি হয়ে থাকে। এছাড়াও পুরি, ছোলার তরকারি, হালুয়া, মিষ্টি, সোন পাপড়ি, বরফি, লাড্ডু, গুলাব জামুন এগুলো কিন্তু গুরু পূর্ণিমার বিশেষ বিশেষ খাবার। তাছাড়াও চরণামৃত প্রথমে গ্রহণ করা হয়। এছাড়া মিষ্টি পোঙ্গল বা সুইট পোঙ্গল, এটি সাধারণত অবাঙালিদের মধ্যে প্রচলিত। পঞ্চমেভা, সুজির হালুয়া ইত্যাদি প্রধান প্রধান ভোগ হয় গুরু পূর্ণিমার। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।